নমস্কার। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের আয়নার ইতিহাস। বেনারসে বেড়াতে এসেছি, সঙ্গে আছেন মা ও ভাই বোনেরা। অগস্ত কুণ্ডের সরু একটা গলির ভিতরে একখানা মাঝারি আকারের বাড়িতে আমাদের বাসা। বাড়িখানা তেতলা এবং সেকেলে। এ অঞ্চলের অধিকাংশ বাড়ির মতো এরও নিচের তলার সঙ্গে সূর্যলোকের সম্পর্ক নেই বিন্দু মাত্র, তাই একতলার ঘরগুলো আমরা ব্যবহার করতাম না। আমাদের বেনারসে থাকার কথা মাস তিনেক। 2-4 দিন যেতে না যেতেই এখানকার জনা কয়েক লোকের সঙ্গে বেশ আলাপ হলো। তারা প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতে আসতেন। কাজেই একখানা বাইরের ঘর বা বৈঠকখানার দরকার হলো। একদিন সকালে নিচে নেমে দেখলাম নিচের কোনো ঘর কাজে লাগাতে পারা যায় কিনা। সদর দরজার পাশেই একটা বড় ঘর পছন্দ হলো। যদিও এই ঘরে 4টে জানলা ছিল, তবুও ঘরের ভেতরে বিরাজ করছিল প্রায় সন্ধ্যের অন্ধকার। কিন্তু বেনারসের বাসিন্দারা অন্ধকার সম্বন্ধে বোধহয় কোনো অভিযোগ করে না। অতএব এই ঘরখানাকেই বৈঠকখানার উপযোগী করার চেষ্টায় নিযুক্ত হলাম। ঘরের জানলাগুলো খুলে দিয়ে দেখলাম মাঝখানে রয়েছে একটা চৌকি, আর পূব দিকের দেওয়ালে দাঁড় করানো রয়েছে একটা প্রকাণ্ড ফ্রেমে বাঁধানো ছবি, নিশ্চয়ই বাড়িওয়ালারই সম্পত্তি। কিন্তু ছবিখানা ছিল পেছন ফেরানো। আমি তাকে সামনে ফেরাতে গিয়ে দেখলাম, না, এখানে তো ছবি নয়, দামি সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত বড় এক আয়না, লম্বায় 5 হাত আর চওড়ায় 3 হাত। ফ্রেমের সোনালি রং নানান স্থানে চটে গিয়েছে। দেখে বুঝলাম আয়নাটার বয়স খুব একটা অল্প নয়। এরকম মূল্যবান আয়না এভাবে পরিত্যক্ত হয়েছে কেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই ভাবছি। এমন সময় আমার শখের কুকুর ঝুমি এসে হাজির হলো। আদর করে তাকে ডাকলুম, আয় রে ঝুমি, এদিকে আয়। ঝুমি ল্যাজ নেড়ে মনের আনন্দ জানালো, কিন্তু পর মুহূর্তে আয়নার দিকে তাকিয়ে তার কান দুটো হঠাৎ খাড়া হয়ে উঠল এবং ল্যাজটা কুকড়ে গেল একেবারে পেটের তলায়। ব্যাপার কি? ঝুমি কি আয়নার ভেতরে তার নিজের চেহারা দেখে ভয় পেয়েছে? একটু অবাকই হলাম, কারণ আমি বারবারই লক্ষ্য করে দেখেছি কুকুর বেড়ালরা আয়নায় নিজেদের চেহারা দেখে বিশেষ বিস্মিত হয় না, অনেক সময় গ্রাহ্যের মধ্যেই আনে না। ঝুমি তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ল। তারপর এ ঘরে আর ডাকলেও আসতো না। এমনকি এ ঘরের পাশ দিয়ে আনাগোনা করার সময়ও ও গড়গড় করে গর্জন করত। তার এই ব্যবহারের কারণ বোঝা গেল না। 3 পরের কথা, দোতলায় বসে মায়ের সাথে গল্প করছি। হঠাৎ নিচ থেকে এলো বিমলের পরিত্রাহী চিৎকার। বিমল হচ্ছে আমার ছোট ভাই, 7 বছর বয়স। দ্রুত পায়ে নিচে নেমে এলাম। চিৎকার আসছে বাইরের ঘর থেকে। সেখানে গিয়ে দেখি আয়নার সামনে জড়সড় হয়ে ভয়ার্ত স্বরে বিমল 2 চোখ বন্ধ করে চিৎকারের পর চিৎকার করছে। কিরে বিমল, কি হয়েছে রে? জুজু দাদা, জুজু, আয়নার ভেতরে জুজু। কি যাতা বলছিস? কই, আয়নার ভেতরে তো কেউ নেই, খালি তুই আর আমি আছি। না রে দাদা, একটা ভয়ানক জুজু আয়নার ভেতর থেকে কটমট করে আমার দিকে তাকিয়েছিল। তার ছেলে মানুষই ভয়ের কথা শুনে আমি হো হো করে হেসে উঠলাম। কিন্তু আমার হাসি শুনেও বিমল কিছুমাত্র আশ্বস্ত হলো না। দারুণ আতঙ্কে আয়নার দিকে তাকাতে তাকাতে পায়ে পায়ে পিছিয়ে সে ঘর থেকে বেরিয়ে পালিয়ে গেল। ব্যাপার, অবলা পশু ঝুমি, অবোধ শিশু বিমল এই ঘরে ঢুকে দুজনেই এরকম ব্যবহার করলো কেন? দুজনেই ভয় পেল ওই আয়নাটা দেখে? আশ্চর্য! একটা চিহ্ন তক্ত সেকেলে আয়না, তার অপরিষ্কার কাচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে কেবল এই ঘরের খানিকটা অংশ। তার মধ্যে ভয়ের কি থাকতে পারে? তবে কি ওর পেছনে কিছু লুকিয়ে আছে, সাপ টাপ বা অন্য কোনো রকম জীব? সাবধানে এগিয়ে গিয়ে দাঁড় করানো সেই আয়নার পেছনে উকি মারলাম। না, কিচ্ছু নেই। আরো ভালো করে দেখার জন্য 2 হাতে আয়নাটাকে ধরে টেনে সরাতে গেলাম, কিন্তু পারলাম না, ভীষণ ভারী। অথচ সেদিন এটাকে আমি নিজের হাতেই ফিরিয়ে খুব সহজেই সোজা করে দাঁড় করিয়ে দিলাম। হঠাৎ
এটাকে এখন জগদ্দল পাথরের মতন ভারী বলে কেন মনে হচ্ছে? আরো খানিকক্ষণ প্রাণপণে টানাটানির পর সে ব্যর্থ চেষ্টা ছেড়ে দিলাম। এই আবার কি রহস্য? কয়েকদিন কেটে গেল। সেদিন দুপুরে দুজন বন্ধু এসেছিল। বাইরের ঘরে বসে খানিকক্ষণ গল্প করে তারা চলে গেল। আমি একলাটি বসে খবরের কাগজ পড়ছিলাম। দুপুরবেলায় এই ঘরটায় খানিকক্ষণের জন্য আলো আসে। পড়তে পড়তে প্রাণের ভিতর কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগলাম। মনে হলো এই ঘরে যেন আমি আর একা নেই। কে যেন অপলক চোখে আমার দিকে তাকিয়ে আছে। মুখ তুলে অবশ্য কাউকে দেখতে পেলাম না, দেখতে পাওয়ার কথাও নয়। কিন্তু তবু মনের ভেতর থেকে সেই অদ্ভুত ভাবটা সরাতে পারলাম না। সেখানে আমার পাশে অদৃশ্য আরেকজনের উপস্থিতি বারবার অনুভব করতে লাগলাম। আবার মুখ তুলতেই চোখে পড়ে গেল সেই পুরনো আয়নার দিকে এবং সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। আয়নার মধ্যে অবিস্ময়ে দেখলাম আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এক ভীষণ মূর্তি। হ্যাঁ, সে মূর্তিকে ভীষণ ছাড়া আর কিছুই বলা যায় না। তার চোখ দুটো কোটর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসছে। তার জিভখানাও ঠোঁটের ভেতর থেকে অনেকখানি বাইরে ঝুলে পড়েছে। আর তার গলা জুড়ে রয়েছে একটা কটকটে লাল দাগ। আমি একবার একটা গলায় দড়ি দিয়ে মরা লোক দেখেছিলাম। এর চেহারাও ঠিক সেই রকমই। কয়েক মুহূর্ত বসে রইলাম আচ্ছন্নের মতো। তারপর ভয় ভয় পেছন ফিরে তাকালাম। কিন্তু কই, আর কেউ তো নেই এখানে। আবার আয়নার দিকে চোখ গেল। তার মধ্যেও আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির চিহ্ন পর্যন্ত নেই। ভূতটুত আমি মানি না, আর এমন অসম্ভবও কখনো সম্ভব হয় না। কিন্তু আশ্চর্য, এটা কি আমার চোখের ভ্রম? নিজের মনেই হেসে উঠলাম। এ হচ্ছে শিবের কাশী, আর শাস্ত্র বলেন শিব হচ্ছেন ভূতনাথ। তবে কি কোনো শিবানুচরী সময় কাটাবার জন্য আমার সঙ্গে কিঞ্চিত মশকরা করবার ফোন দিতে আছেন? অন্য লোক হলে হয়তো তাই বুঝতো, কিন্তু আমি হচ্ছি অবিশ্বাসী আধুনিক বাঙালি মেডিকেল কলেজে দস্তুর মতো মরার পর মরা কেটে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছেলে। আমার কাছে শাস্ত্রীয় কুসংস্কারের কোনো ধাপ্পাবাজিই খাটবে না। অ্যানাটমির কোনো বইয়েই ভৌতিক দেহের বর্ণনা নেই। ভূত পেতনি বাস করে কেবল শিশুদের উপকথায় আর অশিক্ষিত নির্বোধের কল্পনা জগতে। কিন্তু তাও মনের ভেতরটা কেমন একটা করতে লাগলো। এই আবছায়া মাখার স্যাঁতস্যাঁতে ঘরের হাওয়া যেন বিষাক্ত। এই ঘরে কেউ নেই বটে, কিন্তু কেন যেন সন্দেহ হয় আমি ছাড়া আরেকজন কেউ এখানে নিশ্চয়ই আছে। তার অপলক দৃষ্টি এসে বিঁধছে আমার সর্বাঙ্গে। খবরের কাগজ ফেলে ওপরে গেলাম। বিমলকে ডেকে প্রশ্ন করে বুঝলাম আয়নার ভিতরে সে যাকে দেখেছে তারও চেহারা হচ্ছে আমার আজকে দেখা লোকটার মতোই। গভীর বিস্ময়ে যেন হতভম্ব হয়ে গেলাম। আমাদের দুজনেরই এমন একই রকম চোখের ভ্রম কেন হলো? কুকুর ঝুমিই বা ওই ঘরে কেন ঢুকতে চায় না? সে তো শাস্ত্রীয় ভূতনাথের নামও শোনেনি বা উপকথায় উপদেবতার গল্পও পড়েনি। তবে তার ভয় পাওয়ার কারণ কি? গঙ্গার ধারে ভূষণ বাবুর সঙ্গে আলাপ হয়েছিল। ভূষণ বাবু হচ্ছেন এখানকার একজন সব জানতা লোক। বেনারসের নতুন এবং পুরনো সব খবরই তার নখদর্পণে। আজ সকালে আমার বাসায় ছিল ভূষণ বাবুর চায়ের নিমন্ত্রণ। যথাসময়ে তিনি এলেন, কিন্তু বৈঠকখানায় ঢুকে আয়নাটাকে দেখেই তিনি চমকে উঠলেন। তারপর ধীরে ধীরে বললেন, শিবপ্রসাদ বাবুর আয়নাখানা এখনো এই বাড়িতেই আছে? আমি জিজ্ঞাসা করলুম, শিবপ্রসাদ বাবু? উনি কে? কাশীর একজন মহাজন। আগে এই বাড়িখানা তারই ছিল। তিনি এখন কোথায়? 10 বছর হলো মারা গিয়েছেন। তার স্বাভাবিক মৃত্যু হয়নি। কিরকম? রাগের মাথায় এক চাকরকে তিনি এমন প্রহার করেন যে বেচারা মারা পড়ে। শিবপ্রসাদ বাবুর নামে ওয়ারেন্ট বেরোয়, কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করতে এসে দেখে এই ঘরের কড়িকাঠে তার মৃতদেহ ঝুলছে। তিনি গলায় দড়ি দিয়েছিলেন। আমার বুক কেঁপে উঠল। আয়নায় দেখা সেই মূর্তিটাকে আবার মনে পড়ল। সে ঠিকরে পড়া চোখ, সেই বেরিয়ে পড়া লকলকে জিভ, আর গলা বেড়ে টকটকে লাল দাগ।
রুদ্ধশ্বাসে বললাম, তারপর তারপরে বাড়িখানা বিক্রি হয়ে যায়, কিন্তু নতুন মালিক এখানে এসে বেশি দিন বাস করতে পারেনি। কেন? ওই আয়নার ভয়। তার মানে? আরে আয়নাটার ভারী দুর্নাম, নানান লোকে নানান কথা বলে, সেসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না। আহ, আপনাকেও বলতে চাই না। আয়নার যদি এমনই দুর্নাম, তবে ওটাকে ভেঙে ফেললেই তো সব ল্যাটা চুকে যায়। নতুন মালিককে সে পরামর্শও কেউ কেউ দিয়েছিল, কিন্তু তার সাহসে কুলোয়নি। যে অভিশাপ আয়নার ভেতরে বদ্ধ আছে, ওখানে ভেঙে তাকে বাইরে পার করতে ভরসা পায়নি কেউ। তাহলে আপনি বলতে চান এটা হচ্ছে ভুতুড়ে আয়না? হ্যাঁ, আমি বলি না, লোকে বলে। এক লাফে আমি উঠে দাঁড়ালাম। ঘরের কোণে ছিল একটা জানলা ভাঙা লোহার গরাদ। টপ করে সেটা তুলে নিয়ে আয়নার উপরে করলাম সজোরে এক আঘাত। প্রকাণ্ড কাচটার ওপরের অংশ ঝনঝন করে ভেঙে পড়ল। আবার গরাদ তুলল এবং পর মুহূর্তেই দেখলুম আয়নার নিচের অংশে ফুটে উঠেছে আগুন ভরা দুটো চোখ। কি ক্রুদ্ধ, কি হিংস্র সেই দৃষ্টি! মুখ নেই, দেহ নেই, খালি দুটো জ্বলন্ত ক্ষুধিত চোখ। এও কি আমার চোখের ভ্রম? আবার আঘাত করলাম। কাচের বাকি অংশ ভেঙে গুঁড়ো হয়ে গেল। ভূষণবাবু কিছু দেখেছিলেন কিনা জানি না, কিন্তু তিনি কাঁপতে কাঁপতে চৌকির ওপরে ধপাস করে বসে পড়লেন। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।